আমাদের আংটি পরানোর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে নিচের সবকিছু দেখছিলাম। হঠাৎ দেখলাম আমার হবু স্ত্রী সানজিদা আমার মা শাহানা বেগমকে সবার সামনে ধাক্কা দিয়ে পানির ঝর্ণায় ফেলে দিল। হাসতে হাসতে সে তার ধনী বান্ধবীদের বলল, এই সস্তা শাড়ি পরে এসে পুরো অনুষ্ঠানের সৌন্দর্যতায় নষ্ট করে দিলেন। চারপাশে হাসির রোল পড়ে গেল। আমি একটিও কথা বললাম না। শান্তভাবে মোবাইল ফোন বের করে কয়েক ঘন্টা আগে সানজিদার নামে করে দেওয়া ১০০ কোটি টাকার সম্পত্তির অধিকার সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়ার নির্দেশ দিলাম। সানজিদা ভেবেছিল সে একজন ভদ্র, শান্ত স্বভাবের কোটিপতি শিল্পপতিকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু সে জানত না আমার জীবনের শুরু হয়েছিল শহরের এক বস্তি থেকে। সেখানে বড় হতে গিয়ে আমি শিখেছি রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া নয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বড় শক্তি। আর সেই কারণে আমি জানি কিভাবে একজন মানুষকে তার নিজের অহংকারের ভারেই হারিয়ে যেতে হয়। পানিতে পড়ার শব্দে মুহূর্তের জন্য অনুষ্ঠানস্থল নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু সানজিদার হাসি যেন সেই নীরবতাকেও বিদ্রূপ করে ভেঙে দিল। আমি দেখলাম আমার মা শাহানা বেগম ভিজে শাড়ি সামলাতে সামলাতে ঝর্ণা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, অথচ শত শত অতিথি সবকিছু দেখেও মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। সানজিদার গায়ে ছিল অত্যন্ত দামি একটি শাড়ি, যার দাম আমাদের শৈশবের পুরো বাড়িটির চেয়েও বেশি। আমার মা শক্ত করে ঝর্ণার কিনারা ধরেছিলেন। তার গায়ে নীল শাড়িটি পুরো ভিজে গেছে। এই শাড়িটি তিনি আমার জীবনের প্রথম বড় সম্মাননা অনুষ্ঠানে পরেছিলেন। আমি অনেকবার নতুন শাড়ি কিনে দিতে চেয়েছি, কিন্তু তিনি প্রতিবারই হেসে বলেছেন, এখনও তো এটা ভালোই আছে। তাই একই শাড়ি যত্ন করে বারবার সেলাই করে পরেছেন। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আমাকে দেখে সানজিদা মুচকি হাসল। তার বিশ্বাস ছিল আমি নিশ্চয়ই তার পক্ষ নেব। সে বলল, মিস্টার ইয়াসিন, আন্টি নিজে অসাবধান হয়ে পড়ে গেছেন। আমি কোনো উত্তর না দিয়ে মায়ের কাছে গেলাম। নিজের কোট খুলে তার কাঁধে জড়িয়ে দিলাম। তারপর শান্ত গলায় জিজ্ঞেস করলাম, মা, তুমি কি নিজে থেকেই পড়ে গিয়েছিলে? মা ধীরে মাথা তুলে বললেন, না বাবা। শুধু এই একটি শব্দে পুরো অনুষ্ঠান স্থল স্তব্ধ হয়ে গেল। সানজিদা বিরক্ত হয়ে বলল, উনি বারবার ছবির সামনে চলে আসছিলেন। এত বড় আয়োজন করেছি, একটু মান সম্মান তো রাখতে হবে। আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সেই মুহূর্তে আমার ভেতরের সব অনুভূতি যেন পাথর হয়ে গেল। মাত্র ৩ ঘন্টা আগে আমি আইনজীবীর মাধ্যমে একটি দলিলে সই করেছিলাম। সেখানে লেখা ছিল, আমাদের বিয়ে সম্পন্ন হলে সানজিদার নামে ১০০ কোটি টাকার সম্পত্তি হস্তান্তর করা হবে। আমি চেয়েছিলাম ভবিষ্যতে তার কোনো অভাব না থাকুক। সব কাগজপত্র তখনও আমার আইনজীবীর নিরাপদ সংরক্ষণে ছিল। আমি মোবাইল ফোন বের করে আমার প্রধান আইনজীবী ব্যারিস্টার আরিফ হাসানকে একটি বার্তা পাঠালাম। সানজিদার নামে করা সম্পত্তি হস্তান্তরের সব ব্যবস্থা এখনই বাতিল করুন। তার সব অধিকার প্রত্যাহার করুন। পাশাপাশি মাহবুবুর রহমানের সব প্রতিষ্ঠানের হিসাব নিকাশ খতিয়ে দেখার ব্যবস্থা করুন। তবে পুরো বিষয়টি গোপন থাকবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো, নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি মাকে ধরে দাঁড় করালাম। সানজিদা আমার কানের কাছে এসে নিচু স্বরে বলল, কোনো ঝামেলা করো না। আমার পরিবারের প্রভাব সম্পর্কে তুমি ভালো করেই জানো। আমি শুধু মৃদু হেসে উঠলাম, কারণ সে ভেবেছিল আমি ভয় পাব। সে কখনো বুঝতে পারেনি আমার ভদ্রতা দুর্বলতা নয়, এটা আমার সবচেয়ে বড় শক্তি। আমাকে সফল করেছে ধৈর্য, আমাকে শক্তিশালী করেছে প্রতিটি হিসাবের প্রমাণ সংরক্ষণ করার অভ্যাস। আর আমার মা শাহানা বেগম ছোটবেলা থেকেই আমাকে একটি কথাই শিখিয়েছেন, কোনো অন্যায়ের জবাব সঙ্গে সঙ্গে দিতে নেই। আগে বুঝে নাও কোথায় আঘাত করলে অন্যায়ের ভিত্তিটাই ভেঙে পড়বে। অনুষ্ঠান স্থলের ঝলমলে আলো তখনও আগের মতোই জ্বলছে, কিন্তু কয়েক মুহূর্ত আগের সে হাসি আনন্দ যেন কোথাও মিলিয়ে গেছে। অতিথিদের মুখে চাপা ফিসফাস, কারো চোখে বিস্ময়, কারো চোখে অস্বস্তি। যে মানুষগুলো কিছুক্ষণ আগেও সানজিদার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল, তারা এখন দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। কেউ এগিয়ে এসে আমার মাকে এক গ্লাস পানি পর্যন্তও দিল না। সবাই অপেক্ষা করছে
আমি কি করি? আমি মায়ের কাঁধে কোটটা আরো ভালোভাবে জড়িয়ে দিলাম। ভেজা শাড়ি থেকে পানি টুপটুপ করে মেঝেতে পড়ছে। আমার বুকের ভেতর আগুন জ্বলছিল, কিন্তু মুখে সেই আগুনের কোনো ছাপ ছিল না। ছোটবেলায় মা বলতেন, রাগের সময় যে চুপ থাকতে পারে শেষ পর্যন্ত জয় তারই হয়। আজ বুঝলাম সেই শিক্ষার সত্যিকারের পরীক্ষা শুরু হয়েছে। আমি অনুষ্ঠানের দায়িত্বে থাকা একজন কর্মচারীকে ডেকে শান্ত গলায় বললাম, একটা পরিষ্কার শাল আর গরম চা নিয়ে এসুন। আমার মায়ের জন্য একটা আলাদা কক্ষ প্রস্তুত করুন। লোকটি মুহূর্তের মধ্যে দৌড়ে চলে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারা হয়তো আশা করেছিল আমি চিৎকার করব, রাগে অনুষ্ঠান ভেঙে দেব, কিন্তু আমি জানতাম যে যুদ্ধ ঠান্ডা মাথা রেখে লড়া যায়, সেই যুদ্ধেই সবচেয়ে বড় জয় আসে। এদিকে সানজিদা বিরক্ত মুখে দাঁড়িয়েছিল। তার বান্ধবীদের একজন নিচু স্বরে বলল, এত ছোট একটা বিষয় নিয়ে এত নাটক করার কি আছে? আরেকজন হেসে উত্তর দিল, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তো টাকার মালিক সানজিদাই হবে। তাদের সেই কথাগুলো আমার কানে স্পষ্ট পৌঁছালো। আমি শুধু একবার তাদের দিকে তাকালাম। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক ধরনের নিশ্চুপ সিদ্ধান্ত। ঠিক তখনই সানজিদার বাবা মাহবুবুর রহমান আমার সামনে এসে দাঁড়ালেন, মুখে কৃত্রিম হাসি। ইয়াসিন বাবা, মেয়ে মানুষের ছোটখাটো ভুল নিয়ে এত মন খারাপ করলে চলে? আজ আনন্দের দিন, এসব ভুলে যাও। আমি ভদ্রভাবে বললাম, আপনি কি এটাকে ছোটখাটো ভুল বলছেন? তিনি একটু থমকে গেলেন, তারপর হেসে বললেন, আরে, মানুষ তো ভুল করে। আমি ধীরে ধীরে উত্তর দিলাম, ভুল আর অপমান এক জিনিস নয়। ভুল অনিচ্ছাই হয়, অপমান ইচ্ছে করে করা হয়। আমার কথায় আশেপাশের অনেকেই চুপ হয়ে গেল। মাহবুবুর রহমানের মুখের হাসি মিলিয়ে গেলেও তিনি নিজেকে সামলে নিলেন। দেখো বাবা, এত অতিথির সামনে বিষয়টা বড় করলে কারোই সম্মান থাকবে না। আমি শান্ত গলায় বললাম, সম্মান তো কয়েক মিনিট আগে শেষ হয়ে গেছে। শুধু যার সম্মান নষ্ট হয়েছে তিনি চুপ ছিলেন। আমার মা তখন আমার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, বাবা, কিছু বলিস না, চল বাড়ি যাই। আমি মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলাম। আজ আর কিছু হবে না মা, তুমি শুধু আমার উপর ভরসা রাখো। মায়ের চোখ ভিজে উঠল। তিনি জানতেন আমি কোনো কথা সহজে দিই না, কিন্তু একবার দিলে তা রাখার জন্য নিজের সবকিছু বাজি রাখতে রাজি। ঠিক তখনই আমার মোবাইল ফোনে একটি বার্তা এলো। ব্যারিস্টার আরিফ হাসান লিখেছেন, স্যার, সম্পত্তি হস্তান্তর বাতিলের কাগজ কার্যকর হয়েছে। পাশাপাশি মাহবুব রহমান গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের প্রাথমিক আর্থিক তথ্য হাতে এসেছে। কিছু অসঙ্গতি চোখে পড়ছে। বিস্তারিত রিপোর্ট আগামীকাল সকালেই আপনার টেবিলে পৌঁছে যাবে। বার্তাটি পড়ে আমার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। আমি জানতাম মাহবুবুর রহমান শুধু ধনী নন, তিনি অত্যন্ত প্রভাবশালীও। কিন্তু আমার ব্যবসায়িক জীবনের একটি নিয়ম ছিল, কোনো মানুষের সঙ্গে অংশীদার হওয়ার আগে তার অতীত সম্পর্কে সব তথ্য সংগ্রহ করা। সানজিদার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগেই আমি তাদের ব্যবসা সম্পর্কে খোঁজ নিয়েছিলাম, কিন্তু তখনও কোনো পদক্ষেপ নেইনি, কারণ আমি বিশ্বাস করতাম মানুষকে আগে সুযোগ দিতে হয়। আজ সেই সুযোগ শেষ হয়েছে। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ উপস্থাপক মাইক্রোফোন হাতে ঘোষণা করলেন, সবাইকে অনুরোধ করছি, এখন আংটি বদলের মূল অনুষ্ঠান শুরু হবে। চারদিকে আবার হাততালির শব্দ উঠল। সানজিদা আত্মবিশ্বাসের সঙ্গে আমার দিকে এগিয়ে এলো। তার মুখে এমন ভাব যেন কিছুই ঘটেনি। সে ধীরে বলল, চলো, সবাই অপেক্ষা করছে। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকালাম। আজ কোনো আংটি বদল হবে না। আমার কথাটা মাইক্রোফোনে না গেলেও আশেপাশে দাঁড়ানো মানুষদের কানে পৌঁছে গেল। সানজিদার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি কি বললে? আমি উত্তর দিলাম, যে মানুষ আমার মাকে সম্মান দিতে জানে না, তাকে আমি জীবনের সম্মানও দিতে পারবো না। চারদিকে মুহূর্তের মধ্যেই আবার গুঞ্জন শুরু হয়ে গেল। মাহবুবুর রহমান দ্রুত সামনে এসে বললেন, ইয়াসিন, তুমি বুঝে কথা বলছো? আমি শান্তভাবে বললাম, খুব ভালো করেই বুঝে বলছি। সানজিদায় এবার রাগে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি জানো এই বিয়ে ভেঙে দিলে সমাজে কি হবে? আমি মৃদু হেসে বললাম, সমাজের বিচার আমি পরে শুনব,
আজ আগে নিজের বিবেকের বিচার শুনছি। আমার কথায় পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আমি মায়ের হাত ধরে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। পেছন থেকে কেউ একজন চিৎকার করে বলল, ইয়াসিন সাহেব, অন্তত অতিথিদের জন্য অনুষ্ঠান শেষ করুন। আমি একবারও পেছনে তাকালাম না, কারণ আমি জানতাম আজকের এই অসমাপ্ত অনুষ্ঠানই আগামী দিনের সবচেয়ে বড় হিসাবের শুরু। হলরুমের বিশাল কাচের দরজা পেরিয়ে বাইরে আসতেই রাতের ঠান্ডা বাতাস মুখে লাগল। মা ধীরে ধীরে বললেন, বাবা, এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললি? আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, না মা, সিদ্ধান্ত আজ নেইনি। সিদ্ধান্ত নিয়েছিলাম ঠিক সেই মুহূর্তে, যখন দেখলাম তোমার চোখের জল দেখে কেউ লজ্জা পেল না। দূরে আমাদের গাড়ি এসে থামল। চালক দরজা খুলে দাঁড়ালো। আমি মাকে গাড়িতে উঠিয়ে দিলাম। তারপর শেষবারের মতো অনুষ্ঠান স্থলের দিকে তাকালাম। ঝলমলে আলো তখনও জ্বলছে, কিন্তু আমার চোখে সেই প্রাসাদটা আর উৎসবের জায়গা নয়। এটা এমন এক মঞ্চ যেখানে খুব শীঘ্রই অনেক মুখোশ খুলে পড়বে। আমি গাড়িতে উঠে দরজা বন্ধ করতেই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা নম্বর। কলটি রিসিভ করতেই ওপাশ থেকে একজন নারী কণ্ঠ ভেসে এলো, মিস্টার ইয়াসিন, আমি আপনার সঙ্গে খুব জরুরি কথা বলতে চাই। আপনি যদি আজকের ঘটনাটা সত্যি জানতে চান, তাহলে দয়া করে কাল সকাল 10টার আগে আমার সঙ্গে দেখা করুন। কারণ আপনি যাকে শুধু অহংকারী ভাবছেন, সে আসলে তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। কথাটা বলেই লাইন কেটে গেল। আমি কিছুক্ষণ নীরবে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম এলো না। বারবার মায়ের ভেজা শাড়ি, ঝর্ণার ঠান্ডা পানিতে কাঁপতে থাকা তার হাত, আর সানজিদার সেই বিদ্রুপ মাখা হাসি চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু তার থেকেও বেশি ভাবাচ্ছিল অচেনা নম্বর থেকে আসা ফোনটি। একজন অপরিচিত নারী কেন বলবে যে আমি সানজিদাকে ঠিকমতো চিনি না? আর এমন কি সত্য আছে যা জানার পর আমার জীবনই বদলে যেতে পারে? ভোরের আলো ফুটতেই আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচের বাগানে মা নামাজ শেষে ফুল গাছগুলোর দিকে পানি দিচ্ছিলেন, যেন গত রাতের অপমান তাকে ভাঙতে পারিনি। আমি নিচে নেমে তার পাশে দাঁড়ালাম। মা মৃদু হেসে বললেন, এত সকালে উঠে পড়েছিস? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মা, তোমার খুব কষ্ট হয়েছে তাই না? তিনি গাছের পাতায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, মানুষের কথায় কষ্ট পেলে জীবন চলবে না বাবা, কিন্তু মানুষের চরিত্র চিনতে ভুল করলে তার মূল্য অনেক বড় দিতে হয়। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো তিনি যেন আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন। হয়তো তিনিও বুঝে গেছেন গত রাতের ঘটনাটা কেবল রাগের বহিঃপ্রকাশ ছিল না, এর পেছনে আরো বড় কিছু লুকিয়ে আছে। ঠিক সকাল 10টার 5 মিনিট আগে আমি শহরের পুরনো একটি ক্যাফের সামনে পৌঁছালাম। জায়গাটা ইচ্ছা করে বেছে নেওয়া হয়েছে, নিরিবিলি, যেখানে কাউকে সহজে চিনে ফেলা যায় না। আমি ভেতরে ঢুকতেই জানালার পাশে বসে থাকা এক তরুণী উঠে দাঁড়ালেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। আপনি কি মিস্টার ইয়াসিন? জি। আপনি কি ফোন করেছিলেন? তিনি মাথা নাড়লেন। আমার নাম নাদিয়া। আমি আগে সানজিদার বাবার প্রতিষ্ঠানে কাজ করতাম। আমি তার সামনে বসে বললাম, বলুন। নাদিয়া চারদিকে একবার তাকিয়ে নিচু গলায় বললেন, গতরাতের ঘটনাটা দুর্ঘটনা ছিল না, ওটা পরিকল্পিত অপমান। আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। আপনি কিভাবে নিশ্চিত? তিনি ব্যাগ থেকে একটি ছোট পেন ড্রাইভ বের করে টেবিলের ওপর রাখলেন। এটার ভেতরে কিছু ভিডিও আর অডিও রেকর্ডিং আছে। কয়েকদিন আগে অফিসে বসে সানজিদা আর তার কয়েকজন বান্ধবী এই অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে হাসাহাসি করছিল। তখন আমি রেকর্ড করে ফেলি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কেন? নাদিয়া দীর্ঘশ্বাস ফেললেন। কারণ আমি তখনই বুঝেছিলাম তারা আপনার মাকে অপমান করতে চায়, কিন্তু আপনাকে সতর্ক করার সুযোগ পায়নি। গতকাল আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমি পেন ড্রাইভটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। আপনি এসব আমাকে দিচ্ছেন কেন? নাদিয়ার চোখ ভিজে উঠল। কারণ আপনি আমার বাবার চিকিৎসার জন্য একবার গোপনে সাহায্য করেছিলেন। আপনি জানতেনও না আমি কার মেয়ে।
আমি সেই ঋণ শোধ করতে পারবো না। অন্তত সত্যিটা জানিয়ে যেতে চাই। আমি বিস্মিত হয়ে গেলাম। এত বছর ব্যবসা করতে গিয়ে অনেক মানুষকে সাহায্য করেছি, কিন্তু কখনো প্রচার করিনি। সে ছোট্ট একটি কাজ আজ এভাবে ফিরে আসবে ভাবিনি। ক্যাফে থেকে বের হয়েই আমি সোজা অফিসে গেলাম। আমার ব্যক্তিগত কক্ষে ব্যারিস্টার আরিফ হাসান অপেক্ষা করছিলেন। তিনি বেশ কয়েকটি মোটা ফাইল আমার সামনে রেখে বললেন, স্যার, গতরাতেই কাজ শুরু করেছি। প্রাথমিক তদন্তে যা পেয়েছি সেটা খুবই গুরুতর। আমি ফাইল খুললাম। প্রথম পাতাতেই লেখা, মাহবুবুর রহমান গ্রুপের একাধিক প্রতিষ্ঠানে ভুয়া হিসাব, কর ফাঁকি এবং অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ। আমি ধীরে ধীরে সব কাগজ দেখতে লাগলাম। আরিফ বললেন, এগুলো কেবল শুরু। আরও গভীরে গেলে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যেতে পারে। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, এখনই কোনো ব্যবস্থা নেব না। তিনি অবাক হয়ে তাকালেন। কিন্তু স্যার, এত শক্ত প্রমাণ। আমি তাকে থামিয়ে দিলাম। না, যারা অন্যকে অপমান করে আনন্দ পায় তারা নিজেরাই নিজেদের জন্য ফাঁদ তৈরি করে। আমরা শুধু সঠিক সময়ের অপেক্ষা করব। ঠিক তখনই আমার ফোনে একের পর এক কল আসতে শুরু করলো। সবগুলোই সানজিদার। আমি কোনো কলই ধরলাম না। কয়েক মিনিট পর একটি বার্তা এলো, ইয়াসিন, তুমি যেটা করেছো তার জন্য তোমাকেই পরে অনুতপ্ত হতে হবে। তুমি ভাবছো তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, কিন্তু শেষ হাসি আমি হাসব। আমি বার্তাটা পড়ে ফোন টেবিলে রেখে দিলাম। হাসি কার মুখে থাকবে সেটা সময় বলে দেবে। বিকেলের দিকে আমার সচিব এসে জানালেন, স্যার, মাহবুবুর রহমান দেখা করতে এসেছেন। তিনি বলছেন জরুরি কথা আছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, ওনাকে কনফারেন্স রুমে বসান। কয়েক মিনিট পরে আমি কক্ষে ঢুকলাম। মাহবুবুর রহমানের মুখে আগের দিনের আত্মবিশ্বাস নেই। তবুও তিনি হাসার চেষ্টা করলেন। ইয়াসিন বাবা, ছোটদের ভুল নিয়ে এত দূর যাওয়া ঠিক হচ্ছে না। আমি চুপচাপ তার সামনে বসলাম। তিনি আবার বললেন, চলো সব ভুলে যাই, বিয়ের নতুন তারিখ ঠিক করি। আমি ধীরে ধীরে টেবিলের ওপর একটি ফাইল রাখলাম। এটা আগে দেখুন। তিনি ফাইল খুলতেই তার মুখের রং পাল্টে গেল, কারণ প্রথম পাতায় ছিল তার নিজের প্রতিষ্ঠানের আর্থিক অসঙ্গতির সংক্ষিপ্ত বিবরণ। তিনি কাপা গলায় বললেন, এগুলো এগুলো কোথায় পেলেন? আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি ব্যবসা করি বিশ্বাস নিয়ে, কিন্তু বিশ্বাস করার আগে সত্যিটা জেনে নিই। কনফারেন্স রুমে কয়েক সেকেন্ডের জন্য এমন নীরবতা নেমে এলো যেন পুরো ভবনের সব শব্দ হঠাৎ থেমে গেছে। মাহবুবুর রহমানের কাপা হাতে ধরা ফাইলের পাতাগুলো একে একে উল্টাতে উল্টাতে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কয়েক মুহূর্ত আগেও যিনি আত্মবিশ্বাসের সঙ্গে আমাকে বোঝাতে এসেছিলেন যে সব কিছু ভুলে নতুন করে বিয়ের তারিখ ঠিক করা উচিত, সে মানুষটির চোখে এখন স্পষ্ট উদ্বেগ। তিনি গলা পরিষ্কার করে বললেন, ইয়াসিন, ব্যবসায় এসব ছোটোখাটো হিসাবের ভুল হতেই পারে। তুমি তো নিজেও একজন ব্যবসায়ী, বিষয়টা নিশ্চয়ই বোঝো। আমি চেয়ারে হেলান দিয়ে শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, আমি ব্যবসায়ী বলেই বুঝি ভুল আর প্রতারণার মধ্যে পার্থক্য কত বড়। তিনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমি ফাইলের একটি নির্দিষ্ট পৃষ্ঠা তার সামনে ঘুরিয়ে দিলাম। সেখানে গত 5 বছরের আর্থিক লেনদেনের সার সংক্ষেপ ছিল। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম, ভুয়া ঠিকানা, কাগজে কলমে দেখানো কোটি কোটি টাকার বিনিয়োগ। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে সাধারণ মানুষ কখনো সন্দেহ করত না। মাহবুবুর রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি আসলে কি চাও? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, আমি কিছু চাই না, কিন্তু আমার মায়ের অপমানের বিচার সময়ই করবে। আমি শুধু নিশ্চিত করব সেই সময় যেন কোনো প্রমাণ হারিয়ে না যায়। আমার কথা শেষ হতেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে তিনি স্পষ্ট অস্থির হয়ে উঠলেন। কলটি কেটে দিয়ে বললেন, আজকের মতো আমি উঠি, পরে কথা হবে। আমি তাকে বাধা দিলাম না। তিনি দরজার কাছে পৌঁছানোর পর আমি শুধু একটি কথাই বললাম, একটা পরামর্শ দিই। তিনি ঘুরে তাকালেন। আগামী কয়েকদিন আপনার প্রতিষ্ঠানের কোনো নথি নষ্ট করার চেষ্টা করবেন না, কারণ তার আগেই সেগুলোর কপি অন্য জায়গায় পৌঁছে যাবে। আমার কথাটা শুনে তিনি এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর কিছু না বলে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেলেন।
দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যারিস্টার আরিফ হাসান ভেতরে ঢুকলেন। স্যার, উনি খুব ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। নিচে ব্যস্ত শহর, হাজার হাজার মানুষ নিজের জীবন নিয়ে ছুটছে, অথচ কেউ জানে না এই শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের একজনের সাম্রাজ্যে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। আমি আরিফকে বললাম, সব নথির 3টি করে কপি তৈরি করো। একটি আমাদের কাছে থাকবে, একটি নিরাপদ ভোল্টে, আর একটি এমন জায়গায় রাখবে যেখানে প্রয়োজন হলে আদালতে সরাসরি জমা দেওয়া যাবে। ঠিক আছে স্যার। আর নাদিয়ার নিরাপত্তার ব্যবস্থা করো। এখন থেকে সে আমাদের গুরুত্বপূর্ণ সাক্ষী। আরিফ মাথা নেড়ে বেরিয়ে গেলেন। আমি ডেস্কের ড্রয়ার খুলে একটি পুরনো ছবি বের করলাম। ছবিটিতে আমি আর মা। তখন আমাদের থাকার জায়গা বলতে শহরের উপকণ্ঠের একটি ছোট্ট বস্তি টিনের ঘর। মা মানুষের বাসায় সেলাইয়ের কাজ করতেন। অনেক রাত পর্যন্ত কপির আলোয় বসে কাপড় সেলাই করতেন, যাতে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি। সেদিনের কথা আজও স্পষ্ট মনে আছে। আমি স্কুল থেকে ফিরে বলেছিলাম, মা, সবাই আমাকে গরিব বলে হাসে। মা আমার মাথায় হাত রেখে বলেছিলেন, মানুষের টাকার অভাব লজ্জার নয়, চরিত্রের অভাবই সবচেয়ে বড় দারিদ্র্য। আজ এত বছর পর বুঝলাম, সেই কথাগুলোই আমাকে এই অবস্থানে এনে দাঁড় করিয়েছে। ঠিক তখনই আমার ব্যক্তিগত ফোনে আবার একটি কল এলো। এই নম্বরটি পরিচিত, সানজিদা। কয়েক সেকেন্ড ভেবে এবার কলটি রিসিভ করলাম। ওপাশ থেকে কোনো শুভেচ্ছা নয়, সরাসরি রাগভরা কণ্ঠে ভেসে এলো, তুমি কি বাবাকে ব্ল্যাকমেল করছো? আমি শান্তভাবে বললাম, না। তাহলে উনি এত চিন্তিত কেন? সেটা উনিই ভালো বলতে পারবেন। সানজিদা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ভুলে যেও না, এই শহরে আমাদের পরিচয় তোমার থেকে বড়। আমি মৃদু হেসে উত্তর দিলাম, পরিচয় উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়, সম্মান অর্জন করতে হয়। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর সে বলল, তুমি আমাকে অপমানের দাম দিতে বাধ্য করছো। আমি শান্ত গলায় বললাম, না সানজিদা, আমি শুধু চাই তুমি তোমার কাজের ফল নিজেই দেখো। কথা শেষ করেই কল কেটে দিলাম। ফোনটা নামাতেই অফিসের নিরাপত্তা প্রধান দ্রুত ভেতরে ঢুকলেন। স্যার, নিচে একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি নিজের নাম বলছেন আব্দুল কাদের। তিনি দাবি করছেন আপনার বাবাকে তিনি চিনতেন। আমি বিস্মিত হয়ে গেলাম। আমার বাবা মারা গেছেন বহু বছর আগে। তার পরিচিত কেউ এতদিন পরে কেন আমার কাছে আসবেন? আমি বললাম, ওনাকে ভেতরে নিয়ে আসুন। কয়েক মিনিট পর সাদা পাঞ্জাবি পরা 70-এর কাছাকাছি বয়সের এক বৃদ্ধ ধীরে ধীরে কক্ষে ঢুকলেন। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত দৃঢ়তা। তিনি বসে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ইয়াসিন? জি। তিনি পকেট থেকে একটি পুরনো খাম বের করে টেবিলের ওপর রাখলেন। এই খামটা তোমার বাবার। তিনি মারা যাওয়ার আগে আমাকে দিয়েছিলেন। বলেছিলেন, একদিন যদি তার ছেলে সত্যি বড় মানুষ হতে পারে, তাহলে যেন এটা তার হাতে তুলে দিই। আমার বুকের ভেতর ধক করে উঠল। কাপা হাতে খামটি খুলতেই ভেতর থেকে একটি পুরনো চিঠি আর একটি বিবর্ণ ছবি বেরিয়ে এলো। ছবিটা হাতে নিয়ে আমি হঠাৎ স্থির হয়ে গেলাম, কারণ ছবিতে আমার বাবার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটি আর কেউ নন, মাহবুবুর রহমান। আমি অবিশ্বাসের চোখে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। তাহলে কি তাদের সম্পর্ক শুধু ব্যবসায়িক ছিল না? আর যদি তাই হয়, তবে বাবা কেন কখনো এই মানুষটির নাম আমার সামনে উচ্চারণ করেননি? আমার হাতের আঙ্গুলগুলো অজান্তেই কাঁপতে শুরু করলো। পুরনো ছবিটা টেবিলের ওপর রেখে আবার হাতে তুলে নিলাম। ছবির একপাশে দাঁড়িয়ে আছেন আমার বাবা, সাধারণ সাদা শার্ট, মুখ ভরা আত্মবিশ্বাসী হাসি। আর তার পাশেই তরুণ মাহবুবুর রহমান। দুজনের কাঁধে কাঁধ রেখে তোলা ছবিটা দেখে মনে হচ্ছিল তারা শুধু পরিচিত নন, একসময় খুব ঘনিষ্ঠও ছিলেন। আমি ধীরে ধীরে চোখ তুলে আব্দুল কাদেরের দিকে তাকালাম। আপনি কি আমার বাবাকে কাছ থেকে চিনতেন? বৃদ্ধ মানুষটি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের কোণে জমে থাকা জল যেন বহু বছরের স্মৃতি একসঙ্গে ফিরিয়ে আনল। চিনতাম না বাবা, আমি ওনাকে শুধু চিনতাম না, ওনার সঙ্গে 15 বছর কাজ করেছি। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে এতদিন পরে এলেন কেন? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর নিচু স্বরে বললেন, কারণ তোমার বাবা আমাকে কথা দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমার ছেলে যদি একদিন নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে তখনই সত্যিটা জানাবে, তার আগে নয়। আমি সেই কথাই রেখেছি। আমি টেবিলের ওপর রাখা পুরনো চিঠিটা হাতে নিলাম। হলদে হয়ে যাওয়া কাগজে বাবার হাতের লেখা। বহু বছর পর সেই পরিচিত অক্ষরগুলো দেখে আমার গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে চিঠিটা খুললাম। প্রথম লাইনে লেখা, প্রিয় ইয়াসিন, যদি তুই এই চিঠিটা পড়িস তাহলে বুঝবো আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটা তুই পূরণ করতে পেরেছিস। কিন্তু এই চিঠি পড়ার পর হয়তো তোর জীবন আর আগের মতো থাকবে না। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চিঠির পরের অংশে বাবা লিখেছেন, মাহবুবুর রহমান একসময় আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমরা একসঙ্গে ব্যবসা শুরু করেছিলাম। পুঁজি ছিল কম, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। আমি বিশ্বাস করতাম পরিশ্রম মানুষকে বড় করে, আর সে বিশ্বাস করত ক্ষমতা আর টাকার জোরে সবকিছু কেনা যায়। আমি থেমে গেলাম। মনে হলো প্রতিটি শব্দ যেন বর্তমানের সঙ্গে অতীতকে জুড়ে দিচ্ছে। চিঠিতে আরও লেখা ছিল, একদিন সে আমাকে এমন একটি কাজে সই করতে বলেছিল যেটা বেআইনি। আমি রাজি হইনি। সেদিনে আমাদের পথ আলাদা হয়ে যায়। আমি সব ছেড়ে ছুড়ে চলে আসি। কিন্তু সে থামেনি। সে এমন পথ বেছে নিয়েছিল যেখানে টাকা ছিল কিন্তু সততা ছিল না। আমার মনে পড়ে গেল ব্যারিস্টার আরিফের দেওয়া ফাইল। সেখানে পাওয়া জালিয়াতির প্রমাণ যেন বাবার কথাগুলোকে সত্যি প্রমাণ করছে। আমি চিঠিটা পড়া থামিয়ে আব্দুল কাদেরকে জিজ্ঞেস করলাম, আপনি এতদিন কোথায় ছিলেন? তিনি শান্ত গলায় বললেন, বিদেশে ছিলাম। অসুস্থ হয়ে দেশে ফিরেছি। খবরের কাগজে তোমার নাম দেখলাম। তারপর যখন শুনলাম মাহবুবুর রহমানের মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছে, তখন বুঝলাম আর চুপ থাকলে অন্যায় হবে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। ব্যারিস্টার আরিফ। আমি কল রিসিভ করতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে ভেসে এলো, স্যার, একটা খারাপ খবর আছে। বলুন। আমাদের সাক্ষীর নাদিয়াকে কেউ অনুসরণ করছে। তিনি অফিস থেকে বের হওয়ার পর দুটি গাড়ি অনেকক্ষণ ধরে তার পেছনে ছিল। আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি, কিন্তু বিষয়টা স্বাভাবিক নয়। আমার মুখ শক্ত হয়ে গেল। নাদিয়া এখন কোথায়? নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি ধীরে বললাম, তার নিরাপত্তায় কোনো ত্রুটি যেন না হয়। আর যারা তাকে অনুসরণ করেছে তাদের পরিচয় বের করুন। কল কেটে যাওয়ার পর আব্দুল কাদের আমার দিকে তাকিয়ে বললেন, দেখলি তো, আমি বলেছিলাম এরা খুব ক্ষমতাবান মানুষ। সত্যিটা বাইরে আসুক সেটা তারা কখনো চাইবে না। আমি কিছু বললাম না। জানালার বাইরে তাকিয়ে দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে যাচ্ছে। হঠাৎ আমার মনে হলো এই লড়াইটা আর শুধু আমার মায়ের অপমানের বিচার নয়, এটা এখন আমার বাবার অসমাপ্ত লড়াইও। আমি আবার চিঠির শেষ অংশ খুললাম। সেখানে মাত্র একটি বাক্য লেখা ছিল, যদি কখনো মাহবুবুর রহমানের বিরুদ্ধে দাঁড়াতে হয় তাহলে তার টাকার সঙ্গে যুদ্ধ করিস না। তার বিশ্বাসঘাতকতার প্রমাণ মানুষের সামনে এনে দাঁড়া। কারণ টাকা মানুষকে কিছুদিন বাঁচায়, কিন্তু সত্য চিরকাল বেঁচে থাকে। চিঠিটা ভাঁজ করে বুকের কাছে চেপে ধরলাম। ঠিক সেই মুহূর্তে আমার অফিসের দরজা জোরে খুলে গেল। নিরাপত্তা প্রধান দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, স্যার, বড় সমস্যা হয়েছে। আমি উঠে দাঁড়ালাম। কি হয়েছে? তিনি কাপা গলায় বললেন, নাদিয়াকে বহনকারী গাড়ির ওপর কিছুক্ষণ আগে হামলা হয়েছে। নিরাপত্তা প্রধানের মুখে কথাটা শুনেই আমার বুকের ভেতরটা যেন হঠাৎ শূন্য হয়ে গেল। কয়েক সেকেন্ড আগেও আমি বাবার চিঠির প্রতিটি শব্দ পড়ে অতীতের সঙ্গে বর্তমানের সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছিলাম। কিন্তু এখন বুঝলাম সময় আমাদের সেই সুযোগ দেবে না। সত্যের যত কাছাকাছি যাচ্ছি ততই কেউ একজন মরিয়া হয়ে সেই সত্যকে চাপা দিতে চাইছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। হাসপাতালের নাম বলুন। নিরাপত্তা প্রধান দ্রুত একটি বেসরকারি হাসপাতালের নাম বললেন। আমি টেবিলের উপর থাকা চিঠি, ছবিগুলো আর ফাইলগুলো লকারে রেখে দিলাম। বের হওয়ার আগে আব্দুল কাদেরের দিকে তাকিয়ে বললাম, আপনি কোথাও যাবেন না। আপাতত আপনি এখানেই নিরাপদে থাকবেন। আমি ফিরে এসে আপনার কাছ থেকে সব শুনব।
বৃদ্ধ মানুষটি মাথা নাড়লেন। তার চোখে উদ্বেগ স্পষ্ট। আমি দ্রুত গাড়িতে উঠে হাসপাতালের দিকে রওনা দিলাম। পুরো পথ জুড়ে বাবার লেখা একটি লাইন বারবার মাথায় ঘুরছিল, যদি কখনো মাহবুবুর রহমানের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তাহলে সত্যকে লুকিয়ে রাখতে দিস না। হাসপাতালে পৌঁছে দেখি নিরাপত্তা কর্মীরা পুরো ফ্লোর ঘিরে রেখেছে। আমার ব্যারিস্টার আরিফ হাসান দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে এগিয়ে এলেন। স্যার, ভাগ্য ভালো ছিল, গাড়িতে গুলি করা হয়নি। একটি ট্রাক ইচ্ছে করেই আমাদের গাড়িতে ধাক্কা দিয়েছে। চালক আহত হয়েছে। নাদিয়ার হাতে আর কাঁধে চোট লেগেছে, তবে তিনি আশঙ্কা মুক্ত। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তিনি কি কথা বলতে পারবেন? ডাক্তার বলেছেন পারবেন, তবে খুব বেশি সময় নয়। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। নাদিয়ার ডান হাতে ব্যান্ডেজ, কপালে ছোট্ট একটি কাটা দাগ। আমাকে দেখিয়ে তিনি উঠে বসার চেষ্টা করলেন। উঠবেন না, আমি বললাম। তিনি দুর্বল কণ্ঠে বললেন, স্যার, ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি চুপচাপ তার সামনে বসলাম। আপনি কাউকে চিনতে পেরেছেন? তিনি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলেন। ধাক্কা দেওয়ার আগে একটি কালো গাড়ি আমাদের অনেকক্ষণ অনুসরণ করছিল। দুর্ঘটনার পর আমি দেখেছি গাড়ি থেকে একজন নেমে ফোনে শুধু একটা কথাই বলল, কাজ হয়ে গেছে। তারপর তারা চলে যায়। আমি আরিফের দিকে তাকালাম। তিনি সঙ্গে সঙ্গে নোট নিতে শুরু করলেন। নাদিয়া আবার বললেন, স্যার, আমার কাছে শুধু ওই পেন ড্রাইভটাই নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মানে? আমি ভয় পেয়েছিলাম যদি একটা নষ্ট হয়ে যায়, তাই সব ভিডিও আর অডিওর আরেকটি কপি অন্য জায়গায় রেখেছি। আমার চোখে প্রথমবারের মতো স্বস্তির ছাপ ফুটে উঠল। কোথায় রেখেছেন? তিনি মৃদু হেসে বললেন, যে ব্যাংকে লকার আছে তার কাগজ আমার ব্যাগে আছে। কেউ চাইলে প্রমাণ নষ্ট করতে পারবে না। আমি বুঝলাম মেয়েটি সত্যি সাহসী। কেবিন থেকে বেরিয়ে আসতেই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল সানজিদা। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল ধরলাম। ওপাশে অদ্ভুত শান্ত কণ্ঠ, নাদিয়া কেমন আছে? আমি থেমে গেলাম। তুমি কিভাবে জানলে? সে হালকা হেসে বলল, এই শহরে কি হচ্ছে সেটা জানতে আমার খুব বেশি সময় লাগে না। আমি ধীরে বললাম, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে উত্তর দিল, আমি শুধু একটা কথা বলতে চাই, কিছু সত্য খুঁজতে যেও না। কিছু দরজা একবার খুললে আর বন্ধ করা যায় না। আমি শান্ত গলায় বললাম, যে দরজা অন্যায় লুকিয়ে রাখে সেটা বন্ধ থাকায় বিপজ্জনক। সানজিদা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি এখনো আমার বাবাকে চেনো না। আমি উত্তর দিলাম, হয়তো, কিন্তু খুব শীঘ্রই চিনে যাব। আমি কল কেটে দিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো সানজিদার কণ্ঠে প্রথমবারের মতো অহংকারের সঙ্গে ভয়ের ছাপও ছিল। হাসপাতাল থেকে বেরিয়ে আমি সোজা বাড়িতে ফিরলাম। মা বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। আমাকে দেখে বই বন্ধ করে বললেন, বাবা, তোর মুখটা এত ক্লান্ত কেন? আমি মায়ের পাশে বসে অনেকক্ষণ চুপ করে রইলাম। তারপর বাবার চিঠিটা তার হাতে দিলাম। মা ধীরে ধীরে পড়তে লাগলেন। প্রতিটি লাইন পড়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভিজে উঠল। শেষে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন না একদিন এই সত্য তোর সামনে আসবেই। আমি অবাক হয়ে তাকালাম। তুমি জানতে? মা অনেকক্ষণ নীরব থেকে বললেন, তোর বাবা মারা যাওয়ার কয়েকদিন আগে আমাকে বলেছিলেন, যদি কখনো মাহবুবুর রহমান আবার আমাদের জীবনে ফিরে আসে, তাহলে বুঝবো পুরনো হিসাব এখনো শেষ হয়নি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে তুমি আমাকে আগে কিছু বলনি কেন? মা আমার মাথায় হাত রেখে বললেন, কারণ তোর বাবা চাইতেন তুই নিজের পরিচয়ে বড় হ, প্রতিশোধের আগুন নিয়ে নয়। আমি মাথা নিচু করে বসে রইলাম। হয়তো এটাই বাবার সবচেয়ে বড় শিক্ষা ছিল। ঠিক তখনই আমার ব্যক্তিগত সহকারী দ্রুত ঘরে ঢুকলেন। স্যার, টেলিভিশনটা চালান। আমি রিমোট হাতে নিয়ে সংবাদ চ্যানেল চালু করলাম। ব্রেকিং নিউজ চলছে। সংবাদ উপস্থাপক বলছেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী মাহবুবুর রহমান গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। আমি বিস্ময়ে টিভির দিকে তাকিয়ে রইলাম। আমি এখনো কোনো অভিযোগ করিনি,
তাহলে তদন্ত শুরু হলো কিভাবে? আরিফ হাসান তখনই আমাকে ফোন করলেন। স্যার, এটা আমাদের পক্ষ থেকে নয়, মনে হচ্ছে আরও কেউ মাহবুবুর রহমানের বিরুদ্ধে নথি জমা দিয়েছে। টেলিভিশনের পর্দায় একের পর এক সংবাদ ভেসে উঠছে। মাহবুবুর রহমান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সংবাদ উপস্থাপক জানাচ্ছেন, কয়েকটি প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে গুরুতর অসঙ্গতির অভিযোগ পাওয়া গেছে। আমি রিপোর্ট হাতে নিয়ে শব্দটা কমিয়ে দিলাম। সংবাদটা আমার জন্য নতুন ছিল, কিন্তু এর পেছনে যে বড় ঝড় হয়েছে তা আমি অনুভব করতে পারছিলাম। ঠিক তখনই ব্যারিস্টার আরিফ হাসান বাড়িতে এসে পৌঁছালেন। তার হাতে একটি সিল করা খাম। স্যার, এটা আজ সকালে আমাদের অফিসে এসেছে, কোনো প্রেরকের নাম নেই। আমি খামটি খুলে ভেতর থেকে একটি ছোট কাগজ বের করলাম। সেখানে মাত্র একটি লাইন লেখা, সত্য জানতে চাইলে পুরনো জুট মিলের গুদামে রাত 9টায় একা আসবেন। কোনো নাম নেই, কোনো নম্বর নেই। আরিফ বললেন, আমার মনে হয় এটা ফাঁদও হতে পারে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, হতে পারে, আবার এটাও হতে পারে যে মানুষটি তদন্ত শুরু করেছে সে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। আপনি একা যাবেন না স্যার। আমি মাথা নাড়লাম। আমি একা যাচ্ছি বলেই ওরা সত্যি কথা বলবে। তবে দূর থেকে তোমরা নজর রাখবে। সারাদিন অফিসে বসে কোনো কাজে মন দিতে পারলাম না। বাবার চিঠি, নাদিয়ার ওপর হামলা, হঠাৎ তদন্ত শুরু হওয়া, সব মিলিয়ে মনে হচ্ছিল বছরের পর বছর ধরে চাপা পড়ে থাকা কোনো ইতিহাস ধীরে ধীরে জেগে উঠছে। রাত ঠিক 9টার 5 মিনিট আগে আমি শহরের পুরনো জুট মিলের সামনে পৌঁছালাম। বহু বছর ধরে জায়গাটা পরিত্যক্ত, ভাঙ্গা দেয়াল, মরিচা ধরা লোহার গেট আর চারিদিকে আগাছা। দূরে নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে। আমি ভেতরে ঢুকতেই অন্ধকারের মধ্য থেকে একটি কণ্ঠ ভেসে এলো, আপনি সময় মতো এসেছেন। একজন মধ্যবয়স্ক মানুষ ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার মুখে দাড়ি, চোখে ক্লান্তি, কিন্তু আমাকে দেখে তিনি সম্মানের সঙ্গে মাথা নত করলেন। আপনি কে? লোকটা বললেন, আমার নাম সালাউদ্দিন। একসময় মাহবুবুর রহমানের হিসাব বিভাগে কাজ করতাম। আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আপনি কি সেই মানুষ যিনি তদন্তের জন্য তথ্য পাঠিয়েছেন? তিনি মাথা নাড়লেন, হ্যাঁ। কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ আমি 25 বছর ধরে অপরাধের বোঝা বয়ে বেড়াচ্ছি। আমি চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। তিনি পকেট থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। সেই ডায়েরিতে সব লেখা আছে। তবে কোথায় কত টাকা লুকানো হয়েছে, কার নামে ভুয়া কোম্পানি খোলা হয়েছে, কাদের ঘুষ দেওয়া হয়েছে, সব। আমি বিস্মিত হয়ে ডায়েরিটা হাতে নিলাম। এতদিন এটা লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, কারণ আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। আমি ধীরে জিজ্ঞেস করলাম, আমার বাবার নাম কি এই ডায়েরিতে আছে? লোকটি কিছুক্ষণ নীরব থেকে বললেন, আছে, কিন্তু যেভাবে আপনি ভাবছেন সেভাবে নয়। আমার বুক ধক করে উঠল। মানে? আপনার বাবা ছিলেন একমাত্র মানুষ যিনি মাহবুবুর রহমানের সব বেআইনি কাজের বিরোধিতা করেছিলেন। তিনি হিসাবের জালিয়াতি ধরে ফেলেছিলেন, তাই তাকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু সরিয়ে দেওয়া? লোকটি চোখ নামিয়ে ফেললেন। না। আমার গলায় কাঁপন ধরল। আর কি হয়েছিল? তিনি ধীরে ধীরে বললেন, আপনার বাবার বিরুদ্ধে মিথ্যা ঋণখেলাপির মামলা সাজানো হয়েছিল, যাতে তিনি আর কোনোদিন ব্যবসায় দাঁড়াতে না পারেন। আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। বাবা কোনোদিন এসব বলেননি। তিনি শেষ দিন পর্যন্ত আমাকে শুধু পরিশ্রম আর সততার শিক্ষা দিয়েছেন, একবারও নিজের কষ্টের কথা বলেননি। সালাউদ্দিন আবার বললেন, আপনার বাবা চাইলে পাল্টা লড়াই করতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন, আমার ছেলে একদিন সত্যিটা প্রমাণ করবে। আমি মিথ্যা দিয়ে সত্যের বিরুদ্ধে লড়ব না। আমার চোখ ভিজে উঠল। ঠিক তখনই দূরে গাড়ির শব্দ শোনা গেল। সালাউদ্দিন ভয় পেয়ে চারিদিকে তাকালেন। ওরা এসেছে। কারা? মাহবুবুর রহমানের লোক। কথা শেষ হতেই পরিত্যক্ত গুদামের বাইরে 3টি কালো গাড়ি এসে থামল। একদল লোক দ্রুত ভেতরে ঢুকতে শুরু করলো। আমি সঙ্গে সঙ্গে আরিফকে ফোন দিলাম।
এখনই ভেতরে আসো। কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে থেকে আমার নিরাপত্তা কর্মীরাও এগিয়ে এলো। দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে গেল। একজন মোটা গড়নের লোক সামনে এসে বলল, ডায়েরিটা দিয়ে দিন, তাহলে কেউ আহত হবে না। আমি শান্ত গলায় বললাম, কার আদেশে এসেছো? সে হেসে উত্তর দিল, যে মানুষের নাম আপনি খুব ভালো করেই জানেন। আমি আর কোনো কথা বললাম না। ডায়েরিটা কোটের ভেতরে রেখে এক পা এগিয়ে গেলাম। তোমরা ভুল জায়গায় এসেছো। লোকটা ইশারা করতেই তার সঙ্গে থাকা কয়েকজন এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের সাইরেন বেজে উঠল। একসঙ্গে কয়েকটি পুলিশ গাড়ি গুদামের সামনে এসে দাঁড়ালো। সবাই থমকে গেল। সামনের অফিসার ভেতরে ঢুকে বললেন, কেউ নড়বেন না। আমার নিরাপত্তা কর্মীরা ধীরে ধীরে পিছু সরে দাঁড়ালো। অপর দিকের লোকগুলোর মুখের রং মুহূর্তেই বদলে গেল। অফিসার তাদের একজনের কাছে গিয়ে বললেন, তোমাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনার অভিযোগ এসেছে। তারা কিছু বলার আগেই পুলিশ তাদের আটক করতে শুরু করলো। সালাউদ্দিন কাপা গলায় বললেন, আজ যদি আপনি না আসতেন, আমি বোধহয় আর বাঁচতাম না। আমি শান্তভাবে বললাম, আজ শুধু আপনি নন, সত্যও বেঁচে গেল। গাড়িতে ফিরে আসার সময় আমার ফোনে একটি নতুন বার্তা এলো। প্রেরক সানজিদা, তুমি যত এগোচ্ছ তত বড় ভুল করছো। বাবাকে হারাতে গেলে তুমি এমন একজনের নাম জানতে পারবে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। আমি বার্তাটা কয়েকবার পড়লাম। সানজিদার পাঠানো বার্তাটা পড়ে আমার মনে প্রথমবারের মতো এক ধরনের অস্বস্তি জন্ম নিল। মাহবুবুর রহমানের মতো একজন মানুষকে আমি এখন অনেকটাই বুঝে ফেলেছি। তিনি ক্ষমতা, অর্থ আর প্রভাব দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত। কিন্তু সানজিদা যে লিখেছে, তুমি এমন একজনের নাম জানতে পারবে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো, এই কথার অর্থ কি? গাড়ি ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছিল। জানালার বাইরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু আমার মনে যেন আরো ঘন অন্ধকার নেমে এসেছে। এতদিন ধরে আমি যে লড়াই লড়ছিলাম সেটাকে আমি ভেবেছিলাম দুই পরিবারের সংঘাত, কিন্তু এখন মনে হচ্ছে এই গল্পের শিকড় আরো অনেক গভীরে। বাড়িতে পৌঁছে আমি সরাসরি নিজের স্টাডি রুমে চলে গেলাম। টেবিলের উপর বাবার চিঠি, সালাউদ্দিনের দেওয়া ডায়েরি আর নাদিয়ার পেন ড্রাইভ পাশাপাশি রেখে অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। প্রতিটি প্রমাণ যেন একই দিকে ইঙ্গিত করছে, কিন্তু ছবিটা এখনও সম্পূর্ণ হচ্ছে না। কিছুক্ষণ পর ব্যারিস্টার আরিফ হাসান ভেতরে ঢুকলেন। স্যার, সালাউদ্দিনকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে, আর গতরাতের ঘটনায় আটক হওয়া লোকগুলোর মধ্যে দুজন মুখ খুলতে শুরু করেছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। কি বলেছে? আরিফ একটি ফাইল খুলে বললেন, তারা স্বীকার করেছে তাদের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ভাড়া করা হয়েছিল, কিন্তু সরাসরি মাহবুবুর রহমানের সঙ্গে তাদের যোগাযোগ নেই। আমি মাথা নাড়লাম। যারা বড় খেলোয়াড় তারা কখনো নিজের হাতে চাল দেয় না। ঠিক তখনই আমার ফোনে একটি নতুন বার্তা এলো। প্রেরক অজানা। আপনি যাকে খুঁজছেন সে আপনার খুব কাছেই আছে। অফিসের পুরনো সিসিটিভি ফুটেজ দেখুন। আমি সঙ্গে সঙ্গে অফিসের তথ্য প্রযুক্তির বিভাগের প্রধানকে ফোন করলাম। 3 মাস আগের সব সিসিটিভি ফুটেজ আমার কক্ষে পাঠান, বিশেষ করে যেদিন সানজিদার পরিবারের সঙ্গে প্রথম ব্যবসায়িক বৈঠক হয়েছিল। 1 ঘন্টার মধ্যে ফুটেজ এসে পৌঁছালো। আমি, আরিফ আর নিরাপত্তা প্রধান মিলে ভিডিও দেখতে শুরু করলাম। প্রথম কয়েক ঘন্টায় বিশেষ কিছু পাওয়া গেল না। কর্মচারীরা আসছে, যাচ্ছে, মিটিং হচ্ছে, সবই স্বাভাবিক। হঠাৎ একটি দৃশ্য দেখে আমি ভিডিও থামিয়ে দিলাম। স্ক্রিনে দেখা গেল আমার ব্যক্তিগত সহকারী রাশেদ অফিসের একটি নির্জন করিডোর দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে। কথা শেষ করে সে আমার কক্ষের দিকে না গিয়ে নথিপত্র সংরক্ষণের ঘরের দিকে চলে গেল। আমি ভিডিওটা আরও এগিয়ে দেখলাম। 5 মিনিট পর সে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার হাতে যে ফাইল ছিল সেটা আর নেই। আমার কপাল কুঁচকে গেল। ওই দিনের রেকর্ড সব বের করো। আরিফ দ্রুত ফাইল মিলিয়ে দেখলেন। স্যার, ওই দিনই আপনার আর মাহবুবুর রহমানের প্রাথমিক চুক্তির খসড়া তৈরি হয়েছিল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল।
আমি ধীরে বললাম, রাশেদকে এখনই অফিসে আসতে বলো। 2 ঘন্টা পর রাশেদ আমার সামনে এসে বসে আছে। প্রায় 8 বছর ধরে সে আমার সঙ্গে কাজ করছে। আমি তাকে পরিবারের একজন সদস্যের মতোই বিশ্বাস করেছি। সে হেসে বলল, স্যার, হঠাৎ ডেকেছেন? আমি কোনো উত্তর দিলাম না। টেবিলের ওপর সিসিটিভির প্রিন্ট করা ছবিটা তার সামনে রেখে দিলাম। মুহূর্তের মধ্যেই তার মুখের হাসি মিলিয়ে গেল। এটা এটা তো সেদিন নথিপত্র সংরক্ষণের ঘরে কেন গিয়েছিলে? সে তোতলাতে শুরু করলো। আমি 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 শান্ত গলায় বললাম, মিথ্যা বলার আগে ভেবে বলো। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। অবশেষে রাশেদ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি স্যার। আমার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। কি ভুল? সে কাপা গলায় বলল, মাহবুবুর রহমানের লোকেরা আমার ছোট ভাইকে অপহরণের হুমকি দিয়েছিল। তারা শুধু কিছু কাগজের কপি চেয়েছিল। আমি ভয় পেয়ে আমি দিয়ে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। রাগ হচ্ছিল, কিন্তু তার চোখে আতঙ্ক দেখে বুঝলাম সে লোভী নয়, ভয়ে ভুল করেছে। আর কিছু দিয়েছ? সে মাথা নাড়ল। না স্যার, এরপর আর কখনো না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। এই সত্যটা যদি তুমি আগে বলতে, তাহলে আজ এতদূর বিষয়টা গড়াতো না। রাশেদের চোখ দিয়ে পানি পড়তে লাগল। ক্ষমা করে দিন স্যার। আমি আরিফের দিকে তাকিয়ে বললাম, ওকে বরখাস্ত করো না। রাশেদ বিস্ময়ে আমার দিকে তাকালো। আমি বললাম, তবে আজ থেকে অফিসের সব গোপন নথি থেকে ওকে সরিয়ে দেওয়া হবে। সে মাথা নিচু করে কাঁদতে লাগল। ঠিক তখনই নাদিয়ার ফোন এলো। স্যার, আমি একটা মুখ চিনতে পেরেছি। আমি সোজা হয়ে বসলাম। কোন মুখ? যে লোকটা দুর্ঘটনার পর ফোনে বলেছিল কাজ হয়ে গেছে। সে মাহবুবুর রহমানের ড্রাইভার নয়। তাহলে সে আপনার বাগদান অনুষ্ঠানে অতিথি সেজে উপস্থিত ছিল। আমার হাত শক্ত হয়ে গেল। তুমি নিশ্চিত? শতভাগ। আমি সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের ভিডিও আনতে বললাম। ভিডিও চালিয়ে অতিথিদের মুখ একে একে দেখা শুরু হলো। হঠাৎ নাদিয়া স্ক্রিনের দিকে আঙ্গুল তুলে বলল, ওই লোকটা। ভিডিও থামিয়ে ছবিটা বড় করা হলো। লোকটিকে আমি আগে কখনো দেখিনি। কিন্তু নিরাপত্তা প্রধান হঠাৎ বলে উঠলেন, স্যার, আমি এই মানুষটাকে চিনি। আমি অবাক হয়ে তাকালাম। কে সে? নিরাপত্তা প্রধান ধীরে ধীরে বললেন, সে একসময় মাহবুবুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তা দলের সদস্য ছিল। 3 বছর আগে হঠাৎ চাকরি ছেড়ে দেয়। কিন্তু গোয়েন্দা সংস্থার কিছু পুরনো নথিতে তার নাম অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে উল্লেখ ছিল। আমি গভীর শ্বাস নিলাম। এর মানে বাগদান অনুষ্ঠানে সে কেবল অতিথি হিসেবে আসেনি। সে এসেছিল নজরদারি করতে, আর সম্ভবত আমার প্রতিটি পদক্ষেপের খবর মাহবুবুর রহমানের কাছে পৌঁছে দিতে। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। শহরের ওপর সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ আমার ফোনে আবার একটি বার্তা এলো। এবার প্রেরকের নম্বর পরিচিত, মাহবুবুর রহমান। বার্তায় মাত্র একটি লাইন, আগামীকাল সকাল 10টায় সংবাদ সম্মেলন। তুমি যদি মনে করো খেলা শেষের দিকে, তাহলে সবচেয়ে বড় ভুল করছো। আমি বার্তাটা পড়ে ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলাম। আমার মনে হচ্ছিল এতদিন তিনি পর্দার আড়াল থেকে চাল দিচ্ছিলেন, এবার তিনি নিজেই সামনে আসতে চাইছেন। কিন্তু কেন? একজন মানুষ তখনই প্রকাশ্যে আসে যখন তার হাতে এমন কিছু থাকে যা দিয়ে সে প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারবে। সকালে ঠিক 10টার আগে শহরের সবচেয়ে বড় 5 তারা হোটেলের সম্মেলন কক্ষে পৌঁছে গেলাম। সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি। হলরুম কানায় কানায় পূর্ণ। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলছে। আমি পেছনের সারিতে গিয়ে শান্তভাবে বসে পড়লাম। আমার পাশে ব্যারিস্টার আরিফ হাসান। সামনের সারিতে নীরব মুখে বসে আছে সানজিদা। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। কয়েক দিনের মধ্যেই সে যেন অনেকটাই বদলে গেছে। কিছুক্ষণ পর মাহবুবুর রহমান মঞ্চে উঠলেন। আগের মতো আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করলেও তার কণ্ঠে চাপা অস্থিরতা লুকিয়ে ছিল না। তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, গত কয়েকদিন ধরে আমার প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিছু মানুষ ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। সাংবাদিকদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। তিনি আবার বললেন,
আজ আমি প্রমাণ করে দেব এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। এরপর বড় পর্দায় কয়েকটি নথি দেখানো হলো। সবকিছুই এমনভাবে সাজানো যে প্রথম দেখায় মনে হবে তার প্রতিষ্ঠান সম্পূর্ণ স্বচ্ছ। আমি একবারও নড়লাম না, কারণ আমি জানতাম এগুলো আসল নথি নয়। হঠাৎ একজন সাংবাদিক দাঁড়িয়ে প্রশ্ন করলেন, স্যার, জাতীয় রাজস্ব বোর্ড যে তদন্ত শুরু করেছে সেটার ব্যাখ্যা কি? মাহবুবুর রহমান হেসে উত্তর দিলেন, বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে, তদন্ত হলে সত্যিটাই বেরিয়ে আসবে। আমি তখন ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। পুরো হলরুমের দৃষ্টি আমার দিকে ঘুরে গেল। মাহবুবুর রহমান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। আমি শান্ত কণ্ঠে বললাম, আপনি ঠিকই বলেছেন, তদন্ত হলে সত্যিটাই বেরিয়ে আসবে, কিন্তু সেই সত্য যদি আজই দেখানো যায়। হলরুমে আবার গুঞ্জন শুরু হলো। আমি আরিফের দিকে তাকালাম। তিনি ল্যাপটপ সংযোগ দিলেন। কয়েক সেকেন্ড পর বড় পর্দায় নাদিয়ার দেওয়া ভিডিও চলতে শুরু করলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে বাগদান অনুষ্ঠানের কয়েকদিন আগে সানজিদা তার কয়েকজন বান্ধবীর সঙ্গে বসে বলছে ওর মা যেন সবার সামনে অপমানিত হয়। তখনই বুঝবে এই পরিবার আর আমাদের পরিবারের পার্থক্য কোথায়। হলরুম মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। সানজিদার মুখ সাদা হয়ে গেল। মাহবুবুর রহমান চিৎকার করে উঠলেন, ভিডিও বন্ধ করুন, এটা সাজানো। আমি আরেকটি ভিডিও চালালাম। এবার দেখা গেল তার প্রতিষ্ঠানের একটি গোপন বৈঠক। সেখানে কয়েকজন কর্মকর্তা ভুয়া হিসাব তৈরির বিষয়ে আলোচনা করছে। সাংবাদিকরা আর বসে থাকতে পারলেন না। চারিদিক থেকে প্রশ্নের ঝড় উঠল, এটা কি আপনার প্রতিষ্ঠানের অফিস? ভিডিওতে যিনি নির্দেশ দিচ্ছেন তিনি কি আপনার অর্থ পরিচালক? আপনি কি এসব অস্বীকার করবেন? মাহবুবুর রহমানের মুখে আর কোনো উত্তর নেই। ঠিক তখনই হলরুমের দরজা খুলে কয়েকজন সরকারি তদন্ত কর্মকর্তা ভেতরে প্রবেশ করলেন। তাদের হাতে ছিল আনুষ্ঠানিক নোটিশ। একজন কর্মকর্তা সামনে এসে বললেন, মাহবুবুর রহমান সাহেব, আপনার বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, কর ফাঁকি এবং নথি গোপনের অভিযোগে তদন্তের স্বার্থে আপনার সব ব্যবসায়িক নথি জব্দ করা হবে। হলরুমে যেন বিস্ফোরণ ঘটল। ক্যামেরার ফ্ল্যাশ আরও দ্রুত জ্বলতে লাগল। আমি দেখলাম মাহবুবুর রহমান প্রথমবারের মতো অসহায় মানুষের মতো চারিদিকে তাকাচ্ছেন। হঠাৎ সানজিদা উঠে দাঁড়ালো। সে কাপা কণ্ঠে বলল, বাবা, সত্যি করে বলো, এগুলো কি সত্য? মাহবুবুর রহমান তার দিকে তাকিয়ে কোনো উত্তর দিলেন না। সেই নীরবতাই ছিল সবচেয়ে বড় স্বীকারোক্তি। সানজিদার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। ইয়াসিন, আমি জানতাম বাবা অনেক কঠোর মানুষ, কিন্তু তিনি এমন এক কাজ করেছেন সেটা আমি কখনো জানতাম না। আমি স্থির চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি কি এটাও জানো না আমার মাকে অপমান করার পরিকল্পনাটা কার ছিল? সানজিদার মাথা নিচু করে ফেলল। অনেকক্ষণ পরে খুব আস্তে বলল, ওটা ওটা আমার ভুল ছিল। আমি কোনো উত্তর দিলাম না, কারণ কিছু ভুলের ক্ষমা চাওয়া যায়, কিন্তু তার ক্ষত সহজে মুছে যায় না। ঠিক তখনই ব্যারিস্টার আরিফ দ্রুত আমার কাছে এসে নিচু গলায় বললেন, স্যার, বড় খবর। কি হয়েছে? সালাউদ্দিনের ডায়েরির সঙ্গে মিলে গেছে ব্যাংকের সব নথি, আর একটা নতুন তথ্য পাওয়া গেছে। আমি তাকালাম। কি তথ্য? আরিফ ধীরে বললেন, আপনার বাবার নামে যে ঋণখেলাপির মামলা করা হয়েছিল সেই নথিতে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, আর সেই জাল স্বাক্ষরের অনুমোদন দিয়েছিলেন মাহবুবুর রহমান নিজে। আমার চোখ বন্ধ হয়ে এলো। এত বছর ধরে বাবা যে অপবাদ বয়ে বেরিয়েছেন, আজ তার সত্য সামনে আছে। ঠিক সেই মুহূর্তে আমার মা হলরুমে প্রবেশ করলেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে তার জন্য পথ ছেড়ে দিল। তিনি ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে শুধু একটি কথাই বললেন, টাকা দিয়ে সম্মান কেনা যায় না। মাহবুবুর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এক সময়ের প্রভাবশালী শিল্পপতির মুখে আজ কোনো উত্তর নেই। মায়ের সেই একটি বাক্য, টাকা দিয়ে সম্মান কেনা যায় না, পুরো হলরুমে এমনভাবে প্রতিধ্বনিত হলো যে উপস্থিত শত শত মানুষের কেউ আর একটি শব্দ উচ্চারণ করতে পারল না। কয়েক মিনিট আগেও যিনি সাংবাদিকদের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিলেন, সেই মাহবুবুর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন।
তার চোখে আর সেই দম্ভ নেই, নেই ক্ষমতার অহংকার, শুধু গভীর অনিশ্চয়তা। সরকারি তদন্ত কর্মকর্তারা তার প্রতিষ্ঠানের নথি জব্দ করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন। সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো একের পর এক সেই দৃশ্য ধারণ করছে। বহু বছর ধরে যিনি অন্যের সামনে নিজের প্রভাবের কথা বলে বেরিয়েছেন, আজ তিনি নিজেই আইনের সামনে জবাবদিহি করতে বাধ্য হলেন। আমি মায়ের দিকে তাকালাম, তার চোখে জল, কিন্তু সেই জল অপমানের নয়, দীর্ঘদিনের কষ্টের ভার যেন একটু একটু করে হালকা হচ্ছে। হলরুম থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকেরা আমাকে ঘিরে ধরলেন। মিস্টার ইয়াসিন, আপনি কি আগে থেকেই সব জানতেন? এই তদন্তে আপনার ভূমিকা কতটুকু? আপনি কি মাহবুব রহমানের বিরুদ্ধে মামলা করবেন? আমি মাইক্রোফোনগুলোর দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু চাই সত্য প্রতিষ্ঠিত হোক। আমার মায়ের সম্মান ফিরিয়ে দেওয়া কোনো আদালতের কাজ নয়, কিন্তু অন্যায়ের বিচার করা অবশ্যই আইনের কাজ। আমার কথা শেষ হতেই চারদিকে করতালির শব্দ উঠল। সেদিন সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি মা বারান্দায় বসে আছেন। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লালচে রঙে ভরে উঠেছে। আমি তার পাশে গিয়ে বসলাম। মা মৃদু হেসে বললেন, তোর বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতো। আমি ধীরে বললাম, সব শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে না মা। তিনি মাথা নাড়লেন, না, এখনো শেষ হয়নি। সত্য প্রতিষ্ঠা তখনই হবে যখন মানুষের মন থেকেও মিথ্যাটা মুছে যাবে। ঠিক তখনই ব্যারিস্টার আরিফ হাসান দ্রুত বাড়িতে এসে পৌঁছালেন। তার মুখে অদ্ভুত গম্ভীর ভাব। স্যার, আদালত মাহবুবুর রহমানের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি তার বেশ কয়েকটি ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। আমি শান্তভাবে মাথা নাড়লাম। আরও কিছু? আরিফ গভীর শ্বাস নিয়ে বললেন, হ্যাঁ, আজ দুপুরে সানজিদা নিজে আমাদের অফিসে এসেছিলেন। আমি বিস্মিত হলাম। কেন? তিনি আপনার সঙ্গে একবার দেখা করতে চান। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। পরদিন বিকেলে অফিসে সানজিদা এলো। মাত্র কয়েকদিনের ব্যবধানে মানুষটা যেন সম্পূর্ণ বদলে গেছে। চোখের নিচে কালি, মুখে কোনো প্রসাধন নেই। দামি পোশাকের বদলে সাধারণ একটি সাদা সালোয়ার কামিজ। সে আমার সামনে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি কিছু বললাম না। সে চোখ নামিয়ে বলল, তোমার মাকে আমি যে অপমান করেছি, সেটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি ভেবেছিলাম টাকার সামাজিক মর্যাদাই সব কিছু। আজ বুঝেছি মানুষ তার আচরণ দিয়েই বড় হয়। আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ক্ষমা চাওয়া সহজ সানজিদা, কিন্তু যেদিন তুমি আমার মাকে ধাক্কা দিয়েছিলে, সেদিন কি একবারও ভেবেছিলে উনি কারো মা? সানজিদার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। না, আমি ভাবিনি। তুমি কি জানো সেই শাড়িটা আমার মা কত বছর ধরে যত্ন করে পরতেন? সে কোনো উত্তর দিতে পারল না। অনেকক্ষণ নীরবতার পর আমি বললাম, আমি তোমার জন্য কোনো শাস্তি চাই না, কিন্তু জীবনে যদি কখনো সত্যি বদলাতে চাও, তাহলে মানুষের সম্মান করতে শেখো। সানজিদা মাথা নিচু করে কাঁদতে লাগলো। বিদায় নেওয়ার আগে সে একটি খাম আমার হাতে দিল। এটা বাবা আমাকে দিয়েছিলেন। যদি কোনোদিন আমি বুঝতে পারি উনি ভুল করেছেন, তাহলে যেন এটা তোমার হাতে তুলে দেই। আমি খামটি খুললাম। ভেতরে একটি পুরনো দলিল। দলিলটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। এটি ছিল সেই পুরনো অংশীদারিত্ব চুক্তির মূল কপি, যেখানে স্পষ্ট লেখা আছে আমার বাবা এবং মাহবুবুর রহমান সমান অংশীদার ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে নকল কাগজ তৈরি করে আমার বাবার নাম সরিয়ে দেওয়া হয়। আমি সঙ্গে সঙ্গে আরিফকে ডাকলাম। তিনি দলিলটি দেখে উত্তেজিত হয়ে উঠলেন। স্যার, এটা সেই প্রমাণ যেটা আমরা এতদিন খুঁজছিলাম। এই নথি আদালতে জমা পড়লে আপনার বাবার নাম সম্পূর্ণভাবে কলঙ্কমুক্ত হবে। আমার চোখ ভিজে উঠল। আমি মনে মনে বাবাকে বললাম, আপনার অসমাপ্ত লড়াই শেষ হতে চলেছে। এক সপ্তাহ পর আদালতের চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ হলো। আদালত প্রাঙ্গণ মানুষের ভিড়ে পরিপূর্ণ। সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ, আইনজীবী সবাই অপেক্ষা করছে বহু আলোচিত এই মামলার রায়ের জন্য। আমি মায়ের হাত ধরে আদালতের সিঁড়ি বেয়ে উঠছিলাম। হঠাৎ মা থেমে গেলেন।
তিনি দূরে দাঁড়িয়ে থাকা মাহবুবুর রহমানের দিকে তাকালেন। কয়েকদিনের মধ্যেই মানুষটা যেন 10 বছর বয়স্ক হয়ে গেছেন। মা ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, শাস্তি আইন দেবে, কিন্তু তোর মনে যেন ঘৃণা না থাকে। আমি মৃদু হেসে বললাম, তুমি যেমন শিখিয়েছ মা, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি। আদালতের কক্ষের দরজা ধীরে ধীরে খুলে গেল। আদালতের কক্ষের ভেতর পিনপতন নীরবতা। বিচারক আসন গ্রহণ করতেই সবাই দাঁড়িয়ে গেল। কয়েক মুহূর্ত পর তিনি বসার ইঙ্গিত দিলে সবাই আবার নিজের আসনে বসল। আমার ডান পাশে বসে আছেন মা শাহানারা বেগম। তার 2 হাত একসঙ্গে জড়িয়ে আছে। মুখে উদ্বেগ থাকলেও চোখে এক অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছিল তিনি শুধু নিজের জন্য নয়, বহু বছর আগে হারিয়ে যাওয়া একজন মানুষের সম্মান ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন। অন্য পাশে মাহবুবুর রহমান, এক সময়ের প্রভাবশালী শিল্পপতি, আজ সম্পূর্ণ ভিন্ন মানুষ। মুখে ক্লান্তি, চোখে অনিদ্রার ছাপ। তার পাশে বসে আছে সানজিদা। সে একবারও আমার দিকে তাকায়নি। বিচারক ধীরে ধীরে রায় পড়া শুরু করলেন। তিনি বললেন, তদন্তে পাওয়া নথি, ব্যাংকের হিসাব, সালাউদ্দিনের ডায়েরি, নাদিয়ার দেওয়া ভিডিও, ফরেনসিক প্রতিবেদনে জাল স্বাক্ষরের প্রমাণ এবং অংশীদারিত্বের মূল দলিল সবকিছু একসঙ্গে পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয়েছে যে বহু বছর আগে আমার বাবা ইচ্ছাকৃত ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তার বিরুদ্ধে করা ঋণখেলাপির অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং জাল নথির ওপর প্রতিষ্ঠিত। এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমারও মনে হলো বুকের ওপর চাপা পড়ে থাকা বিশাল এক পাথর যেন সরে গেল। বিচারক আরও ঘোষণা করলেন, মাহবুবুর রহমানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি যেসব সম্পদ অবৈধভাবে অর্জিত হয়েছে সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো। রায় শেষ হওয়ার পর আদালত কক্ষে কোনো উল্লাস ছিল না, ছিল শুধু গভীর নীরবতা। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। মাহবুবুর রহমানও উঠে দাঁড়ালেন। কয়েক সেকেন্ড আমাদের চোখাচোখি হলো। তারপর তিনি ধীরে ধীরে আমার মায়ের সামনে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, শাহানারা আপা, আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু যেদিন আপনাকে সবার সামনে অপমান করা হলো সেদিন আমি যদি আমার মেয়েকে থামাতাম তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। আমাকে ক্ষমা করবেন যদি পারেন। মা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললাম, ক্ষমা আল্লাহর জন্য রেখে দিলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তানকে শুধু বড় বাড়ি দিলে মানুষ হয় না, বড় শিক্ষা দিতে হয়। মাহবুবুর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সানজিদা ধীরে ধীরে এগিয়ে এলো। সে মায়ের পায়ের কাছে বসে পড়ে কান্নায় ভেঙে পড়ল। আন্টি, না, মা বলে ডাকতে পারি? আমি জানি আমার এই অপরাধের ক্ষমা নেই, তবু যদি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারেন। মা তাকে উঠিয়ে দিলেন। ভুল সবাই করে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে বদলে যেতে পারে সে আবার নতুন করে মানুষ হতে পারে। সানজিদা আর কিছু বলতে পারল না। আদালত থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকেরা আবার আমাকে ঘিরে ধরলেন। একজন জিজ্ঞেস করলেন, মিস্টার ইয়াসিন, এত বড় জয়ের পর আপনার অনুভূতি কি? আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, আজ আমার কোনো জয় হয়নি, আজ শুধু সত্য হেরে যায়নি। আর একটা কথা বলতে চাই, যে সন্তান নিজের মায়ের সম্মান রক্ষা করতে পারে না সে জীবনের কোনো অর্জন দিয়েই নিজেকে সফল বলতে পারে না। আমার কথাটা সরাসরি সম্প্রচার হচ্ছিল। অনেক মানুষের চোখে জল চলে এলো। কয়েক মাস কেটে গেল। মাহবুবুর রহমানের ব্যবসায়িক সাম্রাজ্য ভেঙে পড়েছে। আইনি প্রক্রিয়া চলতে থাকে। তিনি জনসম্মুখ থেকে নিজেকে সরিয়ে নেন। সানজিদা বিদেশে না গিয়ে দেশে থেকে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে কাজ শুরু করে। এতদিন যে মানুষ সামাজিক মর্যাদা নিয়ে অহংকার করত, সে এখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। একদিন সে মাকে দেখতে এলো। হাতে কোনো দামি উপহার ছিল না, ছিল শুধু একটি সাধারণ নীল শাড়ি। সে বলল, মা, জানি এই শাড়ি আপনার পুরনো শাড়ির স্মৃতি মুছে দিতে পারবে না, তবু এটা
আমার অনুতাপের ছোট্ট উপহার। মা মৃদু হেসে শাড়িটা গ্রহণ করলেন। তারপর বললেন, মানুষের বদলে যাওয়াই সবচেয়ে বড় উপহার। সেদিন বাড়ি ফেরার পথে আমি গাড়ি থামালাম। বাবার কবরের সামনে গিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। মাটির ওপর হাত রেখে আসতে বললাম, বাবা, তোমার নাম আজ কলঙ্ক মুক্ত। তুমি আমাকে শিখিয়েছিলে অন্যায়ের জবাব রাগ দিয়ে নয়, সত্য দিয়ে দিতে হয়। আজ বুঝলাম তোমার সেই শিক্ষাই আমার সবচেয়ে বড় সম্পদ। হালকা বাতাস বইছিল, মনে হচ্ছিল প্রকৃতিও যেন শান্ত হয়ে গেছে। বাড়ি ফিরে দেখি মা বারান্দায় বসে আছেন। সেই পুরনো নীল শাড়িটা আজও তিনি যত্ন করে ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মা, এত নতুন শাড়ি থাকা সত্ত্বেও এটা রেখে দিয়েছ কেন? মা হাসলেন, এই শাড়িটা আমাকে অপমানের কথা মনে করিয়ে দেয় না। এটা মনে করিয়ে দেয় একজন ছেলে তার মায়ের সম্মানের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। আমি মায়ের হাত ধরে বারান্দায় বসে পড়লাম। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। অনেক দিনের ঝড় শেষে আকাশ পরিষ্কার। আমি বুঝলাম, জীবনে টাকা, ক্ষমতা, প্রভাব সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু একজন মানুষের সততা, ধৈর্য আর নিজের পরিবারের প্রতি সম্মান কখনো শেষ হয় না। সমাপ্ত।